ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার, এবং প্রবাবলি ক্লাস 11, 12 এবং মেবি আফটারওয়ার্ডস যারা সায়েন্সের সঙ্গে আমরা থাকবো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যাটলিস্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বোথ। তো মাইসেলফ সায়ন দাস, আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। তো স্ট্রাকচার অফ অ্যাটম আমরা জানি, একদম মানে অ্যাটমের ইন্ট্রোডাকশন দিয়ে যদি শুরু করি, প্রথম কিন্তু আমরা জানি যে আমাদের কাছে ছিল ম্যাটার। সেই ম্যাটারটা পরে কিন্তু জন ডাল্টন তিনি কিন্তু বললেন যে একটা ম্যাটার কিন্তু অ্যাটম দ্বারা মেড আপ, মানে একটা ম্যাটারকে যদি আমি ব্রেক ডাউন করি অনেকগুলো সাব অ্যাটমিক পার্টিকেলে, মানে ইটস বেসিক্যালি চপিং অফ দ্য ম্যাটার ইনটু স্মলেস্ট পসিবল স্মল ফ্র্যাগমেন্ট অফ দ্যাট ম্যাটার, এবং সেই স্মলেস্ট পসিবল যে ফ্র্যাগমেন্ট তাকে আমরা নাম দেওয়া হলো অ্যাটমস। অ্যাটম যে গ্রিক ওয়ার্ড, অ্যাটমিও থেকে এসছে, দ্যাট মিনস ইনডিভিজিবল, দ্যাট মিনস স্মলেস্ট। তো স্মলেস্ট কোনো একটা পার্টিকেলকে আমরা নাম দিলাম অ্যাটম। আমরা মিনস জন ডাল্টন এই নামটা দিলেন, এবং ডাল্টন তার অ্যাটমিক থিওরিতে বললেন যে ল অফ কনজারভেশন অফ মাসটা এখানে মেনটেন হবে, যেটা আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে পড়ে ফেলেছি। সেকেন্ডলি, ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন এখানে মেটার, মানে যদি আমি একটা ওয়াটার মলিকিউল ভাবি বা একটা ওয়াটার ভাবি, তাকে আমি চপ আপ করতে করতে যাই, যে স্মল পাবো দ্যাট ইজ H2O, দ্যাট ইজ নট H, দ্যাট ইজ নট O। ফার্স্ট কনসেপ্ট এটাই ছিল যে আমি যদি ওয়াটারকে ব্রেকডাউন করতে করতে একটা স্মলেস্ট পসিবল হচ্ছে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন দিয়ে যে তৈরি। অলদো তখন এই কনসেপ্টগুলো যখন তৈরি হচ্ছিল তখন প্রোটন নিউট্রন এগুলো তো কিছুই ডিসকভারি হয়নি। ল অফ মাল্টিপল প্রপোর্শন এটা ম্যাচ করে চলবে, এগুলো সবগুলোকেই ডাল্টন অ্যাটমিক থিওরি এক্সপ্লেন করতে পেরেছিল। কিন্তু যেটা এক্সপ্লেন করতে পারেনি যে একটা নিউট্রাল অ্যাটম যেটাকে দেখা যায় না, যেটার স্মলেস্ট পসিবল ফ্র্যাগমেন্ট অফ এনি ম্যাটার, সেইটা আমরা যখন ইলেকট্রিক্যাল চার্জ পাচ্ছি না, সাপোজ আই এম রাবিং মাই হ্যান্ড, রাবিং সামথিং, আই এম গেটিং এ চার্জ। আমরা জানি যে আমরা যদি একটু কম্ব নিয়ে চিরুনি করার পর দেন উই জাস্ট পুট দ্যাট অন দ্যাট চপড পেপার, দ্যাট পেপার কামস অন দ্যাট কম্ব। তো দিস ইজ বেসিক্যালি ডিউ টু দ্য ইলেকট্রিক্যাল চার্জ। এমনকি গ্লাস সিল্কের মধ্যে যদি আমি রাব করি সেটা পাবো। বাট জন ডাল্টনের অ্যাকর্ডিংলি দ্য স্মলেস্ট পসিবল ফ্র্যাগমেন্ট ইজ এ নিউট্রাল থিং। So a neutral thing, how can it make a charge? So that was one of the things which was unexplained at that time. Dalton's assumption that atoms are invisible, এটা কিন্তু wrong ছিল, কারণ পরের দিকে we have discovered that it is basically subdivided into three main things. One is electron, another is proton, and another is neutron. Electron is negative, proton is positive, and neutron is neutral. Now this is also one of the observation that like charges repel each other and unlike charges attracts each other. It's a general convention. We need to know that ফার্স্ট যখন এই ইলেকট্রন ডিসকভারি হয় তখন বেসিক্যালি একটা ক্যাথোড রে দিয়ে আমরা ইলেকট্রন ডিসকভারিটা করি। তো দিস ইজ এ ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউব, যে টিউবটা দেখা যাচ্ছে দ্যাট ইজ এ ভ্যাকাম টিউব, এবং যে দুটো ক্যাথোড এবং অ্যানোড আছে, তো সেই ক্যাথোড এবং অ্যানোড এবং ভ্যাকাম পাম্প দিয়ে যখন মাঝখানটাকে আমি ভ্যাকিউম করে দিচ্ছি, একটা ব্যাটারির এগেনস্টে যখন ক্যাথোড অ্যানোডটাকে লাগানো হচ্ছে, অ্যান্ড উই আর মেকিং এ কমপ্লিট সার্কিট, অলদো দেয়ার ইজ এ ডিফারেন্স ইন বিটুইন এ ক্যাথোড অ্যান্ড অ্যানোড, we observed that some rays from cathode side to anode side is going. But what is that ray? Scientist J.J. Thomson, he have modified these things and he have made it like the cathode or anode আমরা একসাথে রাখবো, definitely will keep it together, but anode এ কিছু perforations করে দেওয়া হোক, then whatever will come from cathode side to anode side, তখন কি হবে যে যে রে গুলো আসছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, সেগুলো ওই যে অ্যানোডের মধ্যে ছোট ছোট পারফোরেশনস আছে, সেটা দিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা জিঙ্ক সালফাইড জেডএনএস স্ক্রিন রেখে দেওয়া হোক, যে কোনো চার্জ পার্টিকেল বা যে কোনো পার্টিকেল গিয়ে যদি জিঙ্ক সালফাইডের জোরে স্ট্রাইক করে, সো উইল ফাইন্ড আউট দ্যাট ওখানে একটা ফ্লুরোসেন্স তৈরি হচ্ছে, একটা কালার সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো তার মডিফিকেশনগুলো কি কি ছিল? তিনি কমপ্লিটলি ইভাকুয়েট করলেন যে ভেতরে একদম কোনো কিছু থাকবে না, ইটস কমপ্লিট ইভাকুয়েশন। অ্যানোডে কিছু হোল ক্রিয়েট করা হলো এবং অ্যানোডের পেছনে জিঙ্ক সালফাইড স্ক্রিন প্লেস করা হলো।
এক্সপেরিমেন্টে কি পাওয়া গেল? ডেফিনেটলি এক্সপেরিমেন্টে যেটা পাওয়া গেল, ফার্স্ট হচ্ছে গিয়ে ক্যাথোড রে মুভ ফ্রম ক্যাথোড টু অ্যানোড, মানে এটা বোঝা গেল। ওকে, দ্যাট ডেফিনেটলি যখন আমরা এই এক্সপেরিমেন্টটা দেখতেই পাচ্ছি এখানে সাইডে ভিডিও অ্যাবজর্পশনের মাধ্যমে, যখনই আমরা একটা গ্লোয়িং কিছু পাচ্ছি, সেই গ্লোয়িংটা পাচ্ছি অ্যানোডের পেছনে যেটা জিঙ্ক সালফাইড রাখা আছে সেখানে। দ্যাট মিনস ক্যাথোড থেকে কোনো একটা কিছু অ্যানোডের দিকে আসছিল, অ্যানোডে কিছু ছাদা ছাদা করা আছে বলে ইট ইজ পাসিং বাই দ্যাট and creating some spot in the background zinc sulfide screen. Cathode rays are invisible, yes, these rays travel in straight line. In presence of electrical field and magnetic field, যেটা যখন এই সাইডে যেটা ইলেকট্রিক ফিল্ড রাখা হয়েছে, যখন ইলেকট্রিক ফিল্ড রাখা হলো দেখা গেল নিচেরটা হচ্ছে গিয়ে পজিটিভ, ওপরেরটা নেগেটিভ। তাহলে নিচের যখন পজিটিভ নেগেটিভ কাছাকাছি আনালো তখন দেখা গেল কি ওই রেটা নিচের দিকে বেঁকে যাচ্ছে। দ্যাট মিনস ও পজিটিভের দিকে বেঁকে যাচ্ছে, তার মানে ও নিজে নেগেটিভ ক্যারেক্টার, দ্যাটস ওয়াই ও পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। যেই কারণে আমাদের পজিটিভ রিপেলস ইচ আদার অ্যান্ড অপোজিট চার্জেস অ্যাট্রাক্টস ইচ আদার, এই কনসেপ্টটা থাকাটা খুব জরুরি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য all the cathode rays is independent of material of the electrode and nature of the gas. মানে ভেতরে যদি কিছু গ্যাস রাখাও হয় তখনও দেখা যাচ্ছে ইট ইজ সিমিলার প্রপার্টি, এবং ভেতরে যদি কোনো গ্যাস নাও রাখা হয় ইট ইজ দ্য সিমিলার প্রপার্টি। ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যদি কোনো মেটেরিয়ালিস্টিক চেঞ্জেস করা হয় সেখানেও দেখা যাচ্ছে নো চেঞ্জেস ইন দ্য ক্যাথোডে, ইট ইজ এ ইউনিভার্সাল প্রপার্টি। মানে আমি অ্যানোড কি দিয়ে তৈরি করলাম বা ভিতরে কি রাখলাম তার উপর ডিপেন্ড করে না। তার মানে ইট ইজ ডেফিনেটলি প্রত্যেকটা অ্যাটমের মধ্যে একটা কমন জিনিস, তাই তো আমি যে কোনো কিছু ভেতরে রাখছি আমি একই জিনিসটা পাচ্ছি। তো বেসিক্যালি ক্যাথোড রেকে পরে নাম দেওয়া হলো ইলেকট্রন, যেটা হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেলস। নাও জে থমসন এই এক্সপেরিমেন্টটা করলেন এবং এই এক্সপেরিমেন্টটা করে তিনি এই ইলেকট্রন নামটা রাখলেন। তিনি আরো কিছু বললেন যে এই যে ডিফ্লেকশনটা হচ্ছে, মানে কখনো কখনো আমরা নিচের দিকে ডিফ্লেকশন দেখতে পাচ্ছি, কখনো উপরের দিকে ডিফ্লেকশন দেখতে পাচ্ছি, আর সেইটা কার উপর ডিপেন্ড করবে? ইলেকট্রনের মাসের উপরে এবং ইলেকট্রনের চার্জের উপরে। চার্জটা নেগেটিভ বলেই পজিটিভের দিকে ডিফ্লেকশন করছিল, অথবা নর্থ সাউথ পোল রাখলে আমরা দেখতে পাচ্ছিলাম ও সাউথের দিকে ডিফ্লেকশনটা করছিল। এবং অবশ্যই ফিল্ড স্ট্রেংথের ওপরে আমরা যদি ডেফিনেটলি একটু চেষ্টা করে দেখি যে ইলেকট্রিক্যাল ফিল্ডটাকে বাড়িয়ে দাও তাহলে কি ও বেশি বেঁকে যাচ্ছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ইট ইজ অ্যাকচুয়ালি গেটিং মোর ডিফ্লেক্টেড টুয়ার্ডস দ্যাট positive side if the electrical strength of that electrical field of that positive and negative electrode is increased. ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স ডেফিনেটলি একে অপরের সঙ্গে অপোজিট দিকে ডিরেক্ট যদি আমরা করতে পারি কোনোভাবে, মানে আমরা যদি এরকম একটা কিছু করতে পারি, এই যে সিস্টেমটা সাইডে রাখা আছে, মানে আমরা বেসিক্যালি দেখো এখনো পর্যন্ত আমরা বুঝে গেছি যে ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল। আমরা এটাও জেনে গেছি যে ইলেকট্রন যে নেগেটিভলি চার্জ পার্টিকেল, সেই পার্টিকেলের মধ্যে একটা মাসও আছে, এবং সেটা যদিও আলাদা করে আমি স্ট্রিক্টলি বললাম না। সো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই ক্যাথোডের মাঝখানে যখন একটা প্যাডেল রাখা হচ্ছে, প্যাডেল ইজ মুভিং। তার মানে ডেফিনেটলি কিছু মাস না থাকলে ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে যদি আমি একটা প্যাডেল রেখে দিই, প্যাডেলটা মুভ করছে মানে কি একটা মাস আর একটা মাসকে ধাক্কা দিচ্ছে। মানে একটা লাইট যদি আমাকে এসে ধাক্কা দেয় ডেফিনেটলি আই উইল নট মুভ বিকজ কোনো মোমেন্টাম শিফট হচ্ছে না। কিন্তু যদি একটা মাস এসে আমাকে ধাক্কা দেয় ডেফিনেটলি আই উইল মুভ। সো দ্যাট মুভমেন্ট ইজ বেসিক্যালি এ মাস মাস ইন্টারাকশন। দেখা গেছিল এই ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে একটা স্মল প্যাডেল রেখে দ্যাট ইট ইজ মুভিং, দ্যাট ক্লিয়ারলি ডিফাইন্স দ্যাট there is a mass in electron. Now আমরা জানি না what is mass, what is charge. We only know it is a negative mass and we only know there is some small mass on this electron. এখন এইটাকে ক্যালকুলেট করার জন্য বেসিক্যালি কি করা হলো, একটা ম্যাগনেটিক ফিল্ড এবং একটা ইলেকট্রিক ফিল্ড যেটা ওপর নিচে রাখা আছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড প্লাস মাইনাস, এবং যেটা সাইডে সাইডে রাখা আছে সেটা হচ্ছে নর্থ সাউথ ইন্টারাকশনের কারণে দ্যাট ইজ এ ম্যাগনেটিক ফিল্ড। এখন ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডকে যদি ব্যালেন্স করি আমি, মানে এমনভাবে আমি রাখলাম ম্যাগনেটিক ফিল্ডটা বেসিক্যালি মাসের ওপর অনেকটা ডিপেন্ড করবে, ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করবে কিন্তু তার ইলেকট্রিক্যাল চার্জের উপরে। এবং এই দুটোকে ব্যালেন্স করে যদি আমি না উপরের দিকে যেতে দিই না নিচের দিকে যেতে দিই, আমি যদি স্ট্রেট লাইনটাকে মেনটেন করার চেষ্টা করি, মানে আমি ইলেকট্রিক্যাল চার্জ এবং ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ফিল্ড দুটো যদি আমি বাড়িয়ে কমিয়ে এমন একটা পজিশন তৈরি করতে পারি যে সেটা এতেও থাকবে না বিতেও থাকবে না, ইট উইল বেসিক্যালি স্টে ইন বি, ইট উইল নাইদার বি এ নাইদার বি সি। মানে যদি এরকম একটা আমি সিচুয়েশন তৈরি করতে পারি দেন ডেফিনেটলি আমি কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডকে ইকুয়াল করে
ইলেকট্রনের চার্জ বাই মাসটা বের করে নিতে পারবো, এবং সেই চার্জ বাই মাসটা বের করে দেখা গেল ইট হ্যাভ এ সার্টেন ভ্যালু। আমরা যে কোনো গ্যাস রাখি, যে কোনো ক্যাথোড দিয়ে ওটাকে ডিজাইন করি, we will always get the same value, and that is 1.75 into 10 to the power 11 coulomb per kg. ডেফিনেটলি ই হচ্ছে গিয়ে এখানে চার্জ অফ ইলেকট্রন এবং এমই হচ্ছে গিয়ে মাস অফ ইলেকট্রন। কিন্তু শুধুমাত্র চার্জ বাই মাসটা জানলে তো আমি চার্জকে আলাদা করে মাসটাকে আলাদা করে জানতে পারি না, আমরা রেশিও জানলাম। নেক্সট মিলিকান, একজন সায়েন্টিস্ট, তিনি তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করলেন, এবং অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করে তিনি বেসিক্যালি যেটা বোঝার চেষ্টা করলেন যে আমরা চার্জ বাই মাস রেশিওটা জানি, এখন আমি ওপর থেকে যদি ড্রপলেটটা ফেলি, মানে এই যে একটা স্প্রেয়ার এখানে দেখা যাচ্ছে, এই স্প্রেয়ার দিয়ে যদি আমি ড্রপলেট ফেলি এবং ওপরে পজিটিভ নিচে নেগেটিভ যেরকম তৈরি করা হয়েছিল, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আর দুই দিকে রাখা হলো বেসিক্যালি একটা অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাসের ওপর থেকে অ্যাটমাইজার দিয়ে আমরা স্প্রে করা শুরু করলাম এবং পজিটিভলি চার্জ প্লেটের ওপরে স্প্রেটা শুরু করা হলো। এবার টেলিস্কোপটা যেহেতু আমরা রেখেছিলাম, আমরা টেলিস্কোপ রাখছি কেন? টু আইডেন্টিফাই দ্যাট যে এখানে অয়েল ড্রপটা কখন নিচের দিকে আসছে এবং সেই পার্টিকুলার টাইম পয়েন্টটাকে আমরা ক্যাপচার করার জন্য। এবং ওই যে একটা ছোট্ট পারফোরেশন দেখা যাচ্ছে যেটা পজিটিভলি চার্জ প্লেটের উপরে আছে, যেটা দিয়ে ড্রপ 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 গুলো নিচে আসছে, এই ছোট্ট পারফোরেশনটা পজিটিভ প্লেটে করা হলো, এতটাই ছোট যেটা সেখান থেকে একটা ড্রপ অ্যাট এ টাইম আসতে পারে, এরকম একটা কনসেপ্ট। নিচে নেগেটিভলি চার্জ প্লেট রাখা হলো, এন্ড দ্যাট ইজ দ্য পারফোরেশন। এবার একটা আয়োনাইজিং সোর্স অফ রেডিয়েশন আমরা একদিক থেকে আরেক দিকে পাঠাতে শুরু করলাম। এবার এই অয়েল ড্রপটা গ্র্যাভিটির জন্য নিচের দিকে পড়বে এবং ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য, যেহেতু ওপরে পজিটিভ আছে, ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য ওপরের দিকে উঠবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ওপরের দিকে উঠছে, গ্র্যাভিটি নিচের দিকে টানছে। এখন এই যে আপ ডাউনের খেলাটা চলছে এই যে ড্রপলেটের উপরে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই একটা সার্টেন পয়েন্ট আই ক্যান মেক ইট স্ট্যাটিক। অ্যান্ড এই স্ট্যাটিকনেসটাই কিন্তু আমাদেরকে ডিফাইন করে দিল। আমি যদি চার্জ বাই মাস রেশিওটা জানি এবং আমি যদি কোনোভাবে তার ব্যালেন্সটা করতে পারি মাস দিয়ে এবং চার্জ দিয়ে, তাহলে আমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারি ইলেকট্রনের চার্জ। মানে আমি যদি তার মাসের জন্য সে নিচের দিকে যাচ্ছিল, তার চার্জের জন্য উপর দিকে যাচ্ছিল, তাহলে আমি এই দুটোর মধ্যে ব্যালেন্স করলে দেখো আমার কাছে, আমরা যারা ম্যাথামেটিক্স পড়ি আমরা জানি যে দুটো আননোন ভ্যারিয়েবল থাকলে আমরা সেটাকে দুটো ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারি। তো আগের পেজেই আমরা পড়ে এসেছি যে ই বাই এম একটা ভ্যালু পেয়েছি আমরা। ই বাই এম ভ্যালুটা কি করে পেলাম? ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডকে ব্যালেন্স করে যাতে রেটা সোজা যায় এরকম একটা পজিশনে, তখন ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডকে আমরা যখন ইকুয়াল করছি, then I am getting some value and that is E by M. মিলিকান অয়েল ড্রপ মেথডে কি করা হলো? ম্যাগনেটিক ফিল্ড এবং মাসকে, গ্র্যাভিটিকে ব্যালেন্স করা হলো যাতে অয়েল ড্রপটা স্ট্যাটিক হয়। ওই টেলিস্কোপ দিয়ে দেখা হলো, ওটা ওই সময় ওখানেই আছে তো, এবং পজিটিভ চার্জ উপর দিকে টানছে, গ্র্যাভিটি নিচের দিকে টানছে। তো এইরকম একটা স্ট্যাটিক কন্ডিশনে না সে নিচের দিকে যেতে পারবে না উপরের দিকে যেতে পারবে, উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড, নিচের দিকে গ্র্যাভিটি, একটা মাঝামাঝি জায়গায় স্ট্যাটিক কন্ডিশনে যদি আমরা তাকে রেখে দিতে পারি, তাহলে এখানে একটা ব্যালেন্সড ইকুয়েশন তৈরি হবে। এবং এই ব্যালেন্সড ইকুয়েশনেও দুটো আননোন ফ্যাক্টর কি? মাস অফ দ্য ইলেকট্রন এবং চার্জ অফ দ্য ইলেকট্রন। আগের যে ইকুয়েশনটা আমরা তৈরি করেছিলাম ই বাই এমই, সেখানেও দুটো আননোন ভেরিয়েবল কি? একটা মাস অফ দ্য ইলেকট্রন এমই, একটা চার্জ অফ দ্য ইলেকট্রন ই। তাহলে আমি যদি দুটো আননোন ফ্যাক্টর আমার কাছে আছে, আমি যদি দুটো ইকুয়েশন তৈরি করতে পারি, তাহলে ডেফিনেটলি আমি সেখান থেকে আলাদা আলাদা আননোন ফ্যাক্টরগুলোকে বের করতে পারি। যেটা ছোটবেলায় পড়ানো হতো, যদি আমাকে এক্স এবং ওয়াই ক্যালকুলেট করতে হয় এবং দুটোই যদি আননোন থাকে, তাহলে আমার দুটো ইকুয়েশন লাগবে এক্স ওয়াই দিয়ে। মেবি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আর এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু মেবি 2। তখন আমরা সেখান থেকে বের করে ফেলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 1। দ্যাট ইজ ওয়াই ই বাই এম এর একটা আমরা ইকুয়েশন পেলাম, আর এই গ্র্যাভিটি ভার্সেস ইলেকট্রিক্যাল ফিল্ডের আমরা একটা ইকুয়েশন পেলাম। এবং এই দুটো ইকুয়েশনে দুটোই আননোন ফ্যাক্টর, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এমই, এবং সেইভাবে আমরা চার্জ অফ দ্য থিং বের করে ফেলতে পারলাম। এবং সেই চার্জটা হচ্ছে কি 1.602 × 10⁻⁹ কুলম্ব। সো আমরা চার্জ পেয়ে গেছি, মাস পেয়ে গেছি, ডেফিনেটলি আমরা ই বাই এমই থেকে চার্জটাকে ইউজ করে আমরা মাস অফ দ্য ইলেকট্রন বের করে ফেলতে পারবো, দ্যাট ইজ 9.1 × 10⁻31 কেজি। তো ইলেকট্রন আমাদের কাছে ডিসকভারি হয়ে গেল। এখন আমাদের জানতে হবে হাউ দ্য অ্যাটম ইজ মেড অফ। যেহেতু একটা নেগেটিভ চার্জ আছে, ডেফিনেটলি একটা পজিটিভ চার্জও থাকতে হবে, রাইট? তো আদারওয়াইজ ইট ইজ নট পসিবল।
টু ব্যালেন্স দ্য অ্যাটমস নিউট্রাল বিহেভিয়ার, যেটা কিন্তু অলরেডি ডাল্টন বলে গেছে। এবং ন্যাচারালি আমরা চোখের সামনে তো দেখি এনি ম্যাটার ইজ ন্যাচারালি নিউট্রাল, বা ডেফিনেটলি পজিটিভ প্লাস নেগেটিভ মিলিয়ে নিউট্রালটা হয়েছে। তাহলে ক্যাথোড রে ইজ নট ইভাকুয়েটেড অ্যান্ড ফিল্ড উইথ গ্যাস। এখনো পর্যন্ত আমরা যে ক্যাথোড রে টিউবটা দেখলাম, আমরা সেখানে কি বললাম, সেখানে যদি গ্যাস ফিল্ড আপ করে দেওয়া হয়, আমরা ক্যাথোড এক্সপেরিমেন্ট করেছি, কোনো গ্যাস আমরা ভেতরে রাখিনি, কিন্তু যদি আমি সেখানে গ্যাস ফিল আপ করে দিই, এবং যেরকম অ্যানোডে কিছু হোল করা হয়েছিল, ক্যাথোড থেকে কিছু এলে অ্যানোড দিয়ে পাস করে যাবে, এই যে একটা কনসেপ্ট, যে ক্যাথোড থেকে আসছে, তার মানে ডেফিনেটলি অ্যানোডে কিছু সাদা যদি করে দেওয়া হয়, তাহলে ক্যাথোড রে অ্যানোড দিয়ে বেরিয়ে চলে যাবে। নাও এখন যদি আমি ক্যাথোডে কিছু হোল করে দিই, তাহলে অ্যানোড থেকে কিছু আসছে কিনা দ্যাট আই ক্যান নো। যদি ক্যাথোডে কিছু হোল করে দিলাম, ক্যাথোডের ব্যাকগ্রাউন্ডে জিঙ্ক সালফাইড রেখে দিলাম, তাহলে অ্যানোড থেকে যদি কিছু আসে, তাহলে সেই ক্যাথোডের মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে অ্যানোডে স্ট্রাইক, ওই পেছনে জিঙ্ক সালফাইড স্ট্রাইক করবে, আমি কিছু লাইটস পাবো। তাহলে কি করা হলো, একটা হোল ক্রিয়েট করা হলো ক্যাথোডে, এবং জিঙ্ক সালফাইড স্ক্রিনটাকে প্লেস করা হলো ক্যাথোডের পেছনে। তখন কি অবজারভেশন পাওয়া গেল, দেখা গেল গ্লো করছে, ক্যাথোডের পেছনটা গ্লো করছে, যেরকম অ্যানোডের পেছন গ্লো করছিল ভ্যাকুয়াম কন্ডিশনে, এখন ক্যাথোডের পেছনটা গ্লো করা শুরু করলো যদি গ্যাস ভেতরে ফিল আপ করে দেওয়া হয়। এটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল, যেরকম ইলেকট্রনের ক্ষেত্রে ভেতরে আমি গ্যাস রাখি বা না রাখি, সবসময়ের জন্য E/M আমরা একই পাচ্ছিলাম, একটু আগেই বললাম। কিন্তু যখন অ্যানোড রে নিয়ে আমরা কথা বলছি, তখন কিন্তু এই E/M বা Q/M যাই বলি না কেন, এটা কিন্তু গ্যাস আলাদা আলাদা, হাইড্রোজেন হলে একটা পাচ্ছি, হিলিয়াম হলে অন্য একটা Q/M পাচ্ছি, এবং ইলেকট্রিক্যাল ফিল্ডের প্রেজেন্সে এটা কিন্তু নেগেটিভ প্লেটের দিকে ডিফ্লেক্ট করছে, তার মানে এটা পজিটিভলি চার্জড পার্টিকেল। মাস অফ দ্য পার্টিকেল অবশ্যই নেচার অফ দ্য গ্যাসের উপর ডিপেন্ড করছে, কারণ Q/M ডিপেন্ড অন গ্যাস। তাহলে এখান থেকে বোঝা গেল এটা হচ্ছে একটা ছোট্ট পজিটিভ আয়ন যখন হাইড্রোজেন রাখা হচ্ছে, কারণ Q/Mটা সব থেকে বেশি হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে। এমটা যত বেড়ে যাবে, মাস যত বেড়ে যাবে, Q/M তত ছোট হবে। হাইড্রোজেন হচ্ছে সব থেকে লাইটেস্ট, তাহলে তার এমটা সব থেকে ছোট, যেহেতু হাইড্রোজেনের এম সব থেকে ছোট, তাহলে Q/M তার সব থেকে বেশি, রাইট? তো সব থেকে লাইটেস্ট পজিটিভ আয়ন পাওয়া গেল হাইড্রোজেনের ক্ষেত্রে, এবং তার নাম দেওয়া হলো প্রোটন। হিলিয়ামের ক্ষেত্রে বলা হলো ওটা তাহলে হিলিয়াম আয়ন, লিথিয়ামের ক্ষেত্রে বা অন্যান্য অক্সিজেনের ক্ষেত্রে মেবি অক্সিজেন আয়ন, এরকম করে বিভিন্ন গ্যাসের নাম দেওয়া হলো, বিভিন্ন প্রোটনের নাম পাওয়া গেল, কিন্তু সব থেকে ছোট যেটা হাইড্রোজেন থেকে পাওয়া যাচ্ছে H+, এটাকে নাম দেওয়া হলো প্রোটন। এবং এই নিউট্রন ডিসকভারি কিভাবে হয়েছিল? একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আমরা খুব একটা বেশি ডিসকাস করিনি বাই দিস টাইম। এই যে গল্পগুলো হচ্ছে, আমরা যা কিছু করছি, ডাল্টন বলেছিলেন 1800 এর কাছাকাছি, 1880 যে 1890 যে কিন্তু এই ইলেকট্রনগুলো 1880 যে মেনলি 1885 1888 এই সময়টা প্রোটন ইলেকট্রন ডিসকভারিগুলো হলো, প্রোটন ক্যাথোড রে দিয়ে ইলেকট্রন এবং অ্যানোড রে দিয়ে প্রোটন। 1932 যে মানে অলমোস্ট 40 ইয়ার্স লেটার, মানে 36 to 40 ইয়ার্স লেটার নিউট্রন আবিষ্কার হয়েছিল, কারণ নিউট্রাল কোনো কিছুকে ক্যাচ করতে পারে না ডিফিকাল্ট, মানে যে নিউট্রাল তাকে আমি ক্যাচ করবো কিভাবে, দ্যাট ইজ ওয়াট উই স্টাক দেয়ার। যে কারণে নিউট্রন পার্টিকেল অনেক পরে আবিষ্কার হয়েছিল, এবং আলফা পার্টিকেল হচ্ছে গিয়ে 2 হিলিয়াম 4+, যেটা অ্যাকচুয়ালি হিলিয়ামের অ্যানোড রে, এটা পরে আবিষ্কার করা হয়েছিল। এবং বেসিক্যালি এই আলফা পার্টিকেলকে বেরিলিয়াম সিটের উপর যখন হিট করানো হয়, তখন একটা নতুন পার্টিকেল পাওয়া গেছিল, এবং তার নাম দেওয়া হয়েছিল এবং সেটা দেখা গেল না পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে না নেগেটিভ প্লেটের দিকে যাচ্ছে, ইট ইজ এ নিউট্রাল পার্টিকেল। এবং ফ্রম দ্যাট পার্সপেক্টিভ নিউট্রন আবিষ্কার হয়েছিল, এবং চ্যাডউইক এটার নাম দিয়েছিলেন, চ্যাডউইক ডিসকভারি করেছিলেন বেসিক্যালি। তাহলে আমরা বেসিক্যালি তিনটে জিনিস এখন পর্যন্ত ডিসকভারি দেখলাম, যে একটা অ্যাটম কি কি দিয়ে ডিসকভারি হয় বা কি কি দিয়ে তৈরি হয়। ইলেকট্রন পেলাম, নিউট্রন পেলাম, এবং প্রোটন পেলাম। তো E/M রেশিও যদি বের করতে বলা হয়, ডেফিনেটলি এই আইডিয়াটা যদি একটু বের করার চেষ্টা করি, যেহেতু ইলেকট্রনের মাস খুব ছোট, E/M কিন্তু সব থেকে বেশি হবে ইলেকট্রনের ক্ষেত্রে, তারপর হবে প্রোটনের ক্ষেত্রে, এবং নিউট্রনের ক্ষেত্রে E/M হবে 0, কারণ নিউট্রনের কোনো ই নেই, E = 0, চার্জ লেস একটা কম্পাউন্ড। তো সামারিটা কি? অ্যাটমস আর ডিভিজিবল, সাব অ্যাটমিক পার্টিকেলস আর ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ইলেকট্রন ডিসকভারি হলো তার মাস এবং চার্জ আমরা ক্যালকুলেট করলাম, প্রোটন ডিসকভারি হলো তার মাস এবং তার চার্জও ক্যালকুলেট করা হলো, নিউট্রনের ডিসকভারি হলো এবং তার মাস এবং চার্জও ক্যালকুলেট করা হলো, যদিও নিউট্রন ডিসকভারি অনেক পরে হয়েছিল, মানে অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স লেটার। নিউট্রন ডিসকভারির আগে কিন্তু বোরস অ্যাটমিক মডেল, আদার্স অ্যাটমিক মডেল অনেক কিছু তৈরি হয়ে গেছে, তো নিউট্রন ডিসকভারি আমরা এখন ইজিলি পড়ছি। ইট ওয়াজ ওয়ে মোর লেটার, মানে এমনকি কোয়ান্টাম
আইডিয়া 1926-এ এসেছিল, তো তারও পরে 1932-তে চ্যাডউইক নিউট্রন ডিসকভার করেন। তো প্রথমেই আমরা এখন জানলাম যে ঠিক আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে একটা সিস্টেম তৈরি, খুব ভালো কথা। কিন্তু আমাদের যদি জানতে হয় কিভাবে তৈরি। আমি বুঝলাম যে ঠিক আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। আচ্ছা, ইলেকট্রন আর প্রোটন, তখন তো নিউট্রন ডিসকভারি হয়নি, তো ইলেকট্রন আর প্রোটন কিভাবে আছে? প্রোটনের উপরে ইলেকট্রন চেপে বসে আছে, ইলেকট্রনের উপরে প্রোটন চেপে বসে আছে, নাকি ইলেকট্রন মাঝখানে প্রোটন তার চারদিকে ঘুরছে, নাকি প্রোটন মাঝখানে ইলেকট্রন তার চারদিকে ঘুরছে, মানে হোয়াট ওয়াজ ইট? তো প্রথম একটা মডেল প্রপোজ করলেন জে জে থমসন, যিনি ইলেকট্রন ডিসকভারি করেছিলেন, এবং তিনি বললেন অ্যাটমস আর লাইক ওয়াটারমেলনস। ওয়াটারমেলনে যেরকম সিড থাকে, ঠিক সেরকম সেগুলো হচ্ছে ইলেকট্রন, আর যেটা রেড এরিয়াটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ। আচ্ছা, উনি কেন বললেন এই কথাটা? র্যান্ডামলি নিশ্চয়ই বলেননি। উনি বলেছিলেন এই বেসিসে যে দেখো, আমরা যখন অ্যানোড রে পাচ্ছি যেটা পজিটিভ চার্জ, সেটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন পাচ্ছি। হাইড্রোজেনের ক্ষেত্রে ছোট পজিটিভ চার্জ, হিলিয়ামের ক্ষেত্রে তার ডবল পজিটিভ চার্জ, হ্যাঁ, তারপরে মেবি অক্সিজেনের ক্ষেত্রে তার হাইড্রোজেনের প্রায় 8 টাইম পজিটিভ চার্জ, মানে তার যদি মাস এটসেট্রা আমি দেখি। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছিল যে ডেফিনেটলি পজিটিভ চার্জগুলো তারা একসাথে থাকে, তারা আলাদা হচ্ছে না। অথচ আমি যদি ভিতরে হাইড্রোজেন রাখি, হিলিয়াম রাখি, অক্সিজেন রাখি, নাইট্রোজেন রাখি, আমি প্লাটিনাম ইলেকট্রোড রাখি বা অন্য কোনো ইলেকট্রোড রাখি, সবসময় ইলেকট্রন মানে যেটা ক্যাথোড রে, সেটাকে সবসময়ের জন্য আমি ইলেকট্রন হিসাবেই পাচ্ছিলাম, মানে সেখানে কোনো ডবল ট্রিপল হয়ে যাচ্ছিল না। তার মানে ক্যাথোড রে একটা ইউনিভার্সাল প্রপার্টি, আর অ্যানোড রে একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি। সেই কনসেপ্ট থেকে এটা ক্লিয়ার হলো যে তাহলে যেটা পজিটিভ চার্জ সেটা নিশ্চয়ই একসাথে থাকে। তাহলে নিশ্চয়ই ওয়াটারমেলন কনসেপ্টে যদি আমি যাই, বড় জিনিসটা হচ্ছে কি পজিটিভ চার্জ যেটা একসাথে আছে, ছোট জিনিসটা হচ্ছে ইলেকট্রন যেটা প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। তাই ছোট জিনিসটার নাম দেওয়া হলো ইলেকট্রন, যেটা বড় পজিটিভ চার্জের মধ্যে ছোট ছোট ড্রপলেট হিসাবে আছে। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ পাম পাডিং মডেল, ওয়াটারমেলন মডেল। এবং এর দ্বারা অ্যাটমের নিউট্রালিটি তিনি এক্সপ্লেন করতে পেরেছিলেন যে সাপোজ হিলিয়ামে যদি দুটো পজিটিভ চার্জ থাকে, তাহলে দুটো এরকম সিড ইলেকট্রন ভেতরে থাকবে আর কি। তো এইভাবে তিনি নিউট্রালিটি এক্সপ্লেন করেছিলেন। Atoms consider positive charge sphere with uniform distribution of electrons over it. এবং তার মডেলটা ছিল কিছুটা এইরকম, যে একটা বড় পজিটিভ চার্জের মধ্যে কিছু ইলেকট্রন এইভাবে থাকবে। পরে রাদারফোর্ড এটাকে ঠিক মেনে নিতে পারেননি। মানে রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টে দেখা যায় যে দিস কনসেপ্ট ইজ রং। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা হচ্ছে কি আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড বললেন আচ্ছা ধরে নিলাম তুমি ঠিক থমসন, তো যদি তুমি ঠিক হও তাহলে আমি আলফা পার্টিকেল মানে কি একটা 2 হিলিয়াম 4 2+, তাহলে এইরকম একটা পার্টিকেল যেটা পজিটিভলি চার্জড পার্টিকেল, তাকে যদি আমি এরকম একটা পজিটিভলি, মানে একটা তো বড় পজিটিভের মধ্যে ছোট ছোট ইলেকট্রন, তার মানে যে কোনো মেটাল হোক বা যে কোনো অ্যাটম হোক বা এনিথিং উই টেক, বেসিক্যালি ওটা একটা পজিটিভ চার্জ, তার মধ্যে কিছু ইলেকট্রন আছে অ্যাকর্ডিং টু জে জে থমসন। তারপরে বললেন যদি সেটা ঠিক হয়, পজিটিভ চার্জ একে অপরকে রিপেল করবে, তাহলে আমি যদি একটা ছোট্ট পাতলা গোল্ড ফয়েল নিই, কেন গোল্ড? কারণ গোল্ড খুব ইজিলি রিঅ্যাক্ট করে না, এবং সেই পাতলা গোল্ড ফয়েলে যদি আমি আলফা পার্টিকেল দিয়ে স্ট্রাইক করার চেষ্টা করি, আমি কি পাবো? বেশিরভাগটা ব্যাক করে আসবে, কারণ পজিটিভ চার্জ তো রিপিল করে ইচ আদারকে। আর এত একটা থিন ফয়েল নিচ্ছে মানে কি, যেহেতু অ্যাজ পার রাদারফোর্ড মডেল যেটা উপরে ছবিটা আঁকা আছে, যে বেশিরভাগটাই একটা বড় পজিটিভ চার্জ, তাহলে বেশিরভাগ পজিটিভ চার্জের সঙ্গে মানে ধাক্কা খেয়ে বেশিরভাগ আলফা পার্টিকেল যেটা পজিটিভলি চার্জড পার্টিকেল ওই লেড বক্সের ভেতর দিয়ে ওই রেড লাইনের থ্রু দিয়ে একটা টাচ করা হচ্ছে, এবং যেটা ইয়েলো কালারের একটা ফয়েল রাখা আছে ওটাকে বলা হচ্ছে একটা গোল্ড ফয়েল, তাহলে ব্যাক করে আসবে। দেখা গেল কি ব্যাক করে আসা দূরের কথা, 99% অফ দ্য রে ওরা ওকে ফুঁড়ে বেরিয়ে গেল। এখন আমি বলছি যে যে কোনো অ্যাটম একটা পজিটিভ চার্জ, তার মধ্যে ইলেকট্রনস আছে, তাহলে একটা বড় পজিটিভ চার্জের প্লেটে আর একটা পজিটিভ চার্জ কখনো ফুঁড়ে বেরিয়ে যেতে পারে? ইটস কমপ্লিটলি ইম্পসিবল। বেশিরভাগটা ব্যাক করবে, একটা দুটো হয়তো ফুঁড়ে বেরিয়ে গেলেও যেতে পারে ইলেকট্রন থাকার কারণে। দেখা গেল উল্টো কেসটা, বেশিরভাগ বেরিয়ে যাচ্ছে, একটা দুটো হয়তো বাই চান্স ব্যাক করছে। এবং এইখান থেকে রাদারফোর্ড যেটা বললেন যে ডাল মে কুচ কালা হ্যায়, এই ডাল মে কুচ কালা হ্যায় ব্যাপারটা তিনি এই তিনটে কনক্লুশনের মধ্য দিয়ে দিলেন।
তিনি বললেন যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল ওয়েন্ট আনরিফ্লেক্টেড, মানে কোনো ডিফ্লেকশন নেই, পুরো সোজা বেরিয়ে চলে যাচ্ছে। কিছু আলফা পার্টিকেল একটু স্মল অ্যাঙ্গেল একটু ডিফ্লেক্ট করে যাচ্ছে, আর ভেরি ফিউ ব্যাক করছে। 1 আউট অফ 20,000, মানে 1/20,000 করলে কত পার্সেন্টেজ হয় নিশ্চয়ই বোঝা যাচ্ছে, পয়েন্ট মেবি 0.00005 এরকম একটা কিছু পার্সেন্টেজ যেটা ব্যাক করে আসছে। তবে ডেফিনেটলি হোয়াট থমসন প্রপোজ, যে একটা বড় পজিটিভের মধ্যে কিছু ওই তরমুজের মতো কিছু ইলেকট্রন থাকবে, তরমুজের বিচের মতো, নিশ্চয়ই সেটা ঠিক না। তার মানে কি? তার মানে এখন কনসেপ্ট একটু অন্যরকম। যেটা ওপরে দেখানো হচ্ছে যে আমি যখন আলফা পার্টিকেল পাঠাচ্ছি, আলফা পার্টিকেল কি হচ্ছে, আসছে এবং বেশিরভাগটা বেরিয়ে যাচ্ছে। মাঝখানে যে ছোট গোল ডটটা দেখানো আছে, দ্যাট ছোট গোল ডট, জাস্ট এ মিনিট, মেবি আই ক্যান টেক এ লেজার। সো এই যে ছোট গোল ডটগুলো, এইগুলো হচ্ছে এখন পজিটিভ চার্জ হিসাবে বললেন রাদারফোর্ড, এবং বললেন ইলেকট্রনগুলো তো চারদিকে এরকম ঘুরে বেড়ায়। তাই যখন এই যে পার্টিকেলটা আসে, এই যে একটা পার্টিকেল এলো, এই যে আরেকটা পার্টিকেল এলো, এটা বেরিয়ে যাচ্ছে কেন? মানে ছোট্ট পজিটিভ চার্জ, তো বেশিরভাগ জায়গাটা তো ইলেকট্রন, আর ইলেকট্রন একটা পজিটিভ চার্জকে কখনো আটকাবে না, বরঞ্চ তাকে ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। তাই রাদারফোর্ড বললেন যে ডেফিনেটলি এই যে প্রপোজড মডেল অফ থমসন, যে একটা পাম পুডিং মডেল, মানে তরমুজের মতো পজিটিভ মাঝখানে নেগেটিভ, সেটা নয়, বরঞ্চ মাঝখানে একটা ছোট্ট জায়গায় পজিটিভ, যেটাকে এখন আমি দেখা, এইটা হোক বা এই জিনিসগুলো লেজারের মাধ্যমে যেটা আমি দেখাচ্ছি, আর এই যে একটা এই যে বাকি এরিয়াটা, এটা কিন্তু ইলেকট্রনের একে সেন্টার করে ঘুরে বেড়াচ্ছে ফর সাম রিজন, যে কারণে বেশিরভাগটা বেরিয়ে যেতে পারছে। এই কনসেপ্টটা থমসনের মডেল এবং রাদারফোর্ডের মডেলের ডিফারেন্সটা হচ্ছে এইটাই, যে থমসন বলেছিলেন ওপরের মডেলটা, রাদারফোর্ড বলেছিলেন নিচের মডেলটা, এবং অবজারভেশন বলছিল রাদারফোর্ডের মডেলটাই ঠিক। রাদারফোর্ডের মডেলটা যদি ঠিক না হয় তাহলে বেশিরভাগ বেরিয়ে যাচ্ছে কেন, তাহলে ডেফিনেটলি রাদারফোর্ডের মডেলটি ঠিক হবে। তাহলে রাদারফোর্ড কি কনক্লুশন করলেন? এক বললেন অ্যাটম হ্যাভ লট অফ এমটি স্পেস, বেশিরভাগ জায়গাটা ফাঁকা, তাই ইজিলি বেরিয়ে যাচ্ছে। অ্যাটম হ্যাভ পজিটিভলি চার্জড এন্টিটি, এবং সেটা খুব ছোট্ট জায়গায় আছে, পজিটিভলি চার্জ এন্টিটি প্রেজেন্ট অ্যাজ এ ডেন্স মাস অ্যাট এ সেন্টার, খুব ছোট্ট জায়গায় একটা ডেন্স হিসাবে আছে। এবং ডেন্স মাস ইজ ভেরি স্মল অ্যান্ড ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস, ছোট্ট যে জায়গাটা পজিটিভ চার্জটা আছে তাকে নিউক্লিয়াস হিসেবে নাম দেবো। এবং এই নিউক্লিয়াসের সাইজ হবে অ্যাপ্রক্সিমেটলি 10⁻15 মিটার, তিনি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে ব্যাপারটা দেখেছিলেন। এবং অ্যাটমের সাইজ হবে 10⁻10 মিটার। তার মানে অ্যাটমের সাইজ থেকে নিউক্লিয়াস সাইজ প্রায় 1 লাখ টাইমস স্মল, তাই না? আমি যদি 10⁻10 কে 10⁻15 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 10⁵। তার মানে একটা অ্যাটম যদি 10 লক্ষ মিটার সাইজের হয়, সরি 1 লাখ মিটার সাইজের হয়, তাহলে একটা নিউক্লিয়াস হবে 1 মিটার সাইজের, মানে এতটাই ডিফারেন্স ওদের মধ্যে সাইজে। তাহলে কত ছোট জায়গায় একটা নিউক্লিয়াস আছে। বলা হয় একটা ফুটবল গ্রাউন্ড যদি আমরা ধরে নিই, এবং সেখানে যদি একটা ছোট্ট ফুটবলের কথা ভাবি, দ্যাট ইজ এ নিউক্লিয়াস, এবং পুরো ফুটবল গ্রাউন্ডটা হচ্ছে একটা অ্যাটম, এটা বোঝানোর সুবিধার জন্য বলা হয়। তাহলে পজিটিভলি চার্জড মাস কি হচ্ছে, একটা সেন্টারে লোকেটেড আছে, তাকে নিউক্লিয়াস বলা হচ্ছে, এবং ইলেকট্রন তাকে সার্কুলেটরি পাথে অরবিটে কিন্তু ঘুরে যাচ্ছে তার এগেনস্টে, এবং এই ঘুরতে 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 কিন্তু ইলেকট্রন এর চারদিকে আছে, একে নাম দেওয়া হলো অরবিট, এবং একটা ফোর্স কাজ করছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা একে ধরে রেখেছে, একে ভেতর থেকে টেনে রেখেছে। তো এটা ছিল তার নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম, এবং এটা রাদারফোর্ডের মডেল অফ অ্যাটম বলে। লিমিটেশন কি? রাদারফোর্ড মডেল কুড নট এক্সপ্লেন অন স্টেবিলিটি অফ ইলেকট্রন ইন অ্যান অরবিট। কেন? কারণ স্টেবিলিটি, কারণ ইলেকট্রন যদি এরকম ঘুরতে থাকে অ্যাট এ সার্টেন পয়েন্ট অফ টাইম, ইলেকট্রনের তো কষ্ট হচ্ছে, সেও তো এনার্জি, এই যে ঘোরার জন্য তো এনার্জি লাগে, তাহলে এনার্জিটা সে নিশ্চয়ই লিচ করতে করতে এবং গোল করতে 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 এখানে এসে পড়বে। আমরা পরের স্লাইডগুলোতে এগুলো ডিসকাস করছি। এবং ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা কি হবে? এই যে ঘুরছে, তাহলে কোনো কোনো অ্যাটমে, যেরকম মেবি আমি ধরি অক্সিজেনে 8টা ইলেকট্রন আছে, আবার যদি সালফারে ধরি 16টা ইলেকট্রন আছে, তাহলে দিস নাম্বারস অফ ইলেকট্রন কোথায় কটা থাকবে এই ব্যাপারে কিন্তু তিনি কোনো ক্লিয়ার আইডিয়া দেননি। 16টা ইলেকট্রন কি একটা অরবিটে ঘুরবে, নাকি দুটো থাকবে, না 3টে অরবিট থাকবে? যদি দুটো 3টে অরবিট থাকে তাহলে কোনটায় কটা ইলেকট্রন থাকবে, এই ব্যাপারগুলো তিনি ক্লিয়ারলি এক্সপ্লেন করেননি। এবং আরেকটা জিনিস এক্সপ্লেন করেননি, সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা। এটা আমরা পরের স্লাইডে পড়বো যে অ্যাটমিক স্পেকট্রা জিনিসটা কি, তারপরে আমরা বলতে পারবো। বিফোর গোয়িং টু দ্যাট আমাদের একটু জানতে হবে অ্যাটমিক নাম্বার কি। নাম্বার অফ প্রোটনকে জেড বলা হয়, অ্যাটমিক নাম্বার বলা হয়। অ্যাটমিক মাস কি? নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ নিউট্রনকে অ্যাড করলে তাকে অ্যাটমিক মাস বলা হয়। এবং আমরা এইভাবে লিখি, মানে জেড এক্স এ, যদি হিলিয়ামের ক্ষেত্রে লিখি 2 হিলিয়াম 4, এইভাবে আমরা রিপ্রেজেন্টেশন করি যে কোনো এলিমেন্টকে। অক্সিজেনের ক্ষেত্রে লিখবো 8O16,
এইভাবে। এগুলো হচ্ছে কি এলিমেন্টের সিম্বল, এবং আমরা এইভাবে ব্যাপারটাকে ইউজ করছি, রাইট? ওকে, তো নাম্বার অফ ইলেকট্রন একটা নিউট্রাল অ্যাটমে আমরা কি করে বের করতে পারি? পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একই, তো ডেফিনেটলি নাম্বার অফ প্রোটন যেটা সেটাই নাম্বার অফ ইলেকট্রন, তাহলে নাম্বার অফ জেড যেটা সেটাই নাম্বার অফ ইলেকট্রন, এবং জেড যদি 2 হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রনও 2 হবে, রাইট? হিলিয়ামের ক্ষেত্রে যে কোনো চার্জ স্পিসিসের ক্ষেত্রে পজিটিভ চার্জ যদি হয়, ধরো এরকম দিল 12 ম্যাগনেসিয়াম 24 প্লাস 2, তাহলে সেক্ষেত্রে কি করে বের করবো? দেখেই বোঝা যাচ্ছে প্লাস 2 মানে প্রোটনের নাম্বার বেশি, কারণ প্রোটন পজিটিভ চার্জ দেয় আর ইলেকট্রন নেগেটিভ চার্জ দেয়, তাহলে প্রোটনের নাম্বার বেশি, তাহলে এই প্লাস 2 যেটা সেটা আমরা মাইনাস করে দেবো, মানে 12 থেকে। 12 হচ্ছে প্রোটনের নাম্বার, যেটা নিচে লেখা থাকে জেড, সেখান থেকে -2 করে দিলে আমরা 10 পেয়ে যাবো, ইলেকট্রনের নাম্বার আমরা পেয়ে যাবো। যদি নেগেটিভলি চার্জড হয়, দেখো 7n14 - 3, তার মানে বোঝা যাচ্ছে ইলেকট্রন বেশি আছে প্রোটনের থেকে, তখন কি করব? নাম্বার অফ প্রোটন ইজ লেস দ্যান নাম্বার অফ ইলেকট্রন, তখন আমরা ইলেকট্রন মানে ওই প্রোটন নাম্বারের সঙ্গে 3 অ্যাড করে দিলে 10 হবে, আমরা পেয়ে যাব নাম্বার অফ ইলেকট্রনস কত আর কি। ভেরি বেসিক থিংস। কিছু তার পাশাপাশি কিছু জিনিস, যেটা ইকুয়াল নাম্বার অফ প্রোটন যদি কিছু কিছু এলিমেন্টে থাকে, যেরকম 17Cl35 17Cl37, দেখো এখানে প্রোটন নাম্বারটা একই, নিচের নাম্বারটা প্রোটন আর উপরের নাম্বারটা মাস নাম্বার বলা হয়। প্রোটন নাম্বার একই থাকলে তাকে নাম দেওয়া হয় আইসোটোপ। আইসোটোন কাকে বলা হয়? ইকুয়াল নাম্বার অফ নিউট্রন যদি থাকে, দেখো 11 সোডিয়াম 23 এবং 12 ম্যাগনেসিয়াম 24, এই দুটো ক্ষেত্রেই কিন্তু নিউট্রনের নাম্বারটা একই, তাই এদেরকে নাম দেয় আইসোটোন। এবং ওই প্রোটন নাম্বার এবং মাস নাম্বারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে নিউট্রন নাম্বার, তাই তো? তো এটাও আমরা পেয়ে যাব 12, এবং এটাকে আইসোটোনস বলা হচ্ছে। এবং আইসোবার কখন বলা হয়? যখন সেম অ্যাটমিক মাস পাওয়া যায়, মানে 6C14 এবং 7n14, এই দু ক্ষেত্রে উপরে দেখি মাস নাম্বারটা একই, মাস নাম্বার একই হলে তাকে বলা হচ্ছে আইসোবার, ঠিক আছে? এগুলো কিছু কিছু বিষয়, যে 2 নিউক্লিয়েট A and B আর আইসো নিউট্রনিক, মানে নিউট্রন একই, মানে আইসোটোন বেসিক্যালি. Their atomic mass are 76 and 77 respectively. If the atomic number is A is 32, find the atomic number of B. সলিউশন কিভাবে করব? A আর B যেহেতু আইসোনিউট্রনিক, তাহলে A এবং A of B, A মানে হচ্ছে মাস নাম্বার, তাহলে A এর মাস নাম্বার এবং B এর মাস নাম্বার লিখে নিয়েছি আমরা, এবং A এর প্রোটন নাম্বার এবং B এর প্রোটন নাম্বারটা আমাকে বের করতে দিয়েছে। আমরা যেহেতু জানি নিউট্রন নাম্বার A এবং নিউট্রন নাম্বার B টা একই, এবং অ্যাটমিক মাস থেকে অ্যাটমিক নাম্বার বাদ দিলেই আমরা পেয়ে যাব নিউট্রন নাম্বার, তো আমরা বলতে পারি এই ইকুয়েশনটা ইজিলি আমরা লিখতে পারি, এবং সেখানে আমরা বাকিগুলো ভ্যালু জানি, সেখান থেকে আমরা জেড বির ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারি। খুবই ইজি জিনিসগুলো, জাস্ট প্রোটন প্লাস নিউট্রন যোগ করলে মাস নাম্বার হয়, এটুকু মনে থাকলেই আমরা ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারবো। এবং আইসোটোন মানে নিউট্রন নাম্বার একই, আইসোবার মানে মাস নাম্বার একই, এবং আইসোটোপ মানে প্রোটন নাম্বার একই। এই কনসেপ্টগুলো থাকলেই এই ক্যালকুলেশনগুলো খুবই ইজি। যাই হোক, যদি এখানে বলে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রন হুইচ উইল টুগেদার ওয়ে 1 গ্রাম, তাহলে একটা ইলেকট্রনের মাস যদি আমরা জানি, কটা ইলেকট্রনের মাস 1 গ্রাম হবে আমরা কিভাবে করতে পারবো? একটা ইলেকট্রনের মাস আমরা জানি 9.1 × 10⁻³ কেজি, তাহলে বা গ্রামে লিখলে 9.1 × 10⁻28 গ্রাম। ডেফিনেটলি 1 গ্রামে কটা থাকবে? 1/9.1 × 10⁻8, মানে সিম্পলি ঐকিক নিয়মে করা আর কি। The answer is 1 × 10⁻27 ইলেকট্রন। এরকম কিছু বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন আসবে। তো সামারিটা কি এখনো পর্যন্ত যা পড়লাম আমরা? থমসনের মডেল ইজ ইকুয়াল টু ওয়াটারমেলন মডেল। রাদারফোর্ডস মডেল হচ্ছে কি আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের থেকে তিনি করলেন। তিনি বললেন নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রন চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং এখান থেকে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এই ব্যাপারগুলো আমরা জানলাম, এবং আইসোটোপ সম্পর্কে আমরা জানলাম, আইসোটোন সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। রাদারফোর্ডের মডেলের ড্রব্যাক, যেটা আমরা ক্লিয়ারলি ডিসকাস করিনি, সেটা 1 নম্বর হচ্ছে স্টেবিলিটি অফ ইলেকট্রন, এবং সেকেন্ড হচ্ছে অ্যাটমিক স্পেক্ট্রা, এবং থার্ড হচ্ছে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। স্টেবিলিটি অফ ইলেকট্রনের ব্যাপারটা কি না, যদি আমরা দেখি যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে, তাহলে প্রথম দেখো ইলেকট্রনস আর চার্জ, whereas প্ল্যানেটস আর আনচার্জ। মানে রাদারফোর্ড এই কনসেপ্টটা পেয়েছিলেন কোত্থেকে? বেসিক্যালি আমরা মাঝখানে সান আছে, তাকে ঘিরে নিউক্লিয়াস, মানে সান হচ্ছে নিউক্লিয়াস, তাকে ঘিরে আমাদের যেরকম আর্থ ঘুরে বেড়াচ্ছে। তো উনি ওই কেপলারের মডেল, কেপলারের যেটা আমাদের বেসিক মডেল আছে সান এবং আর্থকে নিয়ে, তো সেই মডেলটা থেকে উনি ধার নিয়েছিলেন বেসিক্যালি। কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে আমাদের আর্থ তো একটা নিউট্রাল জিনিস, আমাদের প্ল্যানেট একটা নিউট্রাল জিনিস, আর ইলেকট্রন হচ্ছে একটা চার্জ জিনিস। এদিকে ম্যাক্সওয়েল বলে একজন সায়েন্টিস্ট আছেন, ম্যাক্সওয়েল কি বলেছেন যে চার্জ পার্টিকেল হোয়েন অ্যাক্সিলারেটেড শুড এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন।
অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল তিনি কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তিনি দেখেছিলেন যখন একটা চার্জ পার্টিকেল একদিক থেকে আরেকদিকে ঘুরছে তখন সে ডেফিনেটলি সবসময়ের জন্য একটা এনার্জি রিলিজ করতে করতে যাচ্ছে। তো ন্যাচারালি কি হবে, এই অরবিটটা শ্রিঙ্ক করতে শুরু করবে, মানে এই যদি এনার্জি ছেড়ে দেয় সে যে ফোর্সে ঘুরছিল সেইভাবে না ঘুরে এখন এরকম গোল হয়ে ঘুর, মানে অরবিটটা ছোট হতে শুরু করবে। কেন? কারণ আগে যে ফোর্সে ঘুরছিল এনার্জি বেশি থাকলে, এনার্জি কমে গেলে, সাপোজ আমি একটা হাতের ঢিল নিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে জোরে ঘোরাচ্ছি, তাহলে জোরে ঘোরালে সে যে স্পিডে থাকবে, আমি যদি স্পিডটা ছোট করে দিই তাহলে সে একটুখানি মিইয়ে যাবে না, একটু নিচের দিকে ছোট করবে। এবং যদি আমি একদম স্পিডটা কমিয়ে দিই একটা সময় কি হবে, ইটটা দেখা যাবে আমার হাতে সোজাসুজি নিচে এসে ঝুলে পড়বে। তো সেম ওয়েতে এই ঘটনাটা ঘটবে এবং এইটা একটা ইস্যু। এবং ক্যালকুলেশন করে দেখা গেছিল, ক্যালকুলেশন শো দ্যাট ইট শুড টেক ইলেকট্রন অনলি 10⁻⁸ সেকেন্ড টু স্পাইরাল ইনটু দ্য নিউক্লিয়াস। এই স্পাইরাল মোশনে ঘুরে ঘুরে নিউক্লিয়াসে পড়ার জন্য মাত্র কতক্ষণ সময় লাগবে? 10⁻⁸ সেকেন্ড। এইভাবে ইলেকট্রনটা ঘুরছিল এবং ঘুরতে 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 কি করবে, একটা সময় স্পাইরাল মোশনে এসে যে মোশনটা দেখানো হয়েছে সেভাবে নিউক্লিয়াসে এসে পড়বে এবং এই সময়টা কত? মাত্র 10⁻⁸ সেকেন্ড। তাহলে এত কম সময়ের মধ্যে যদি ইলেকট্রন এসে নিউক্লিয়াসের উপর পড়ে যায় তাহলে তো নিউক্লিয়ার মানে নেগেটিভ পজিটিভ একসাথে যদি থেকে যায় তাহলে ন্যাচারালি আর মানে সিস্টেমটা স্টেবল হলো না। তিনি কিন্তু এক্সপ্লেন করতে পারলেন না ইলেকট্রনের স্টেবিলিটি। অ্যাটমিক স্পেকট্রা কি না, আমরা কিছু যদি আমরা পরে ব্যাপারটা এখানে ডিটেলসে পড়বো। অ্যাটমিক স্পেকট্রা মেইনলি দু রকমের হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, একটা হচ্ছে লাইন স্পেকট্রাম। যখন আমরা মানে বিভিন্ন কালার আমরা যদি লাইনে লাইনে দেখতে পাই তাকে বলা হয় লাইন স্পেকট্রাম, বা যদি আমরা খুব একটা সুন্দর একটা মানে কি বলবো একটা মিয়ে যাচ্ছে আর একটা আসছে এরকম একটা শেডিং হিসাবে দেখতে পাই তাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনিউয়াস স্পেকট্রাম একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, রিয়েল কনসেপ্ট হচ্ছে কি লাইন স্পেকট্রাম। তো এই স্পেকট্রামটা কোত্থেকে আসে কিভাবে আসে সেইটার কোনো এক্সপ্লেনেশন কিন্তু উনি দিতে পারেননি, এবং কেন ওটা দেওয়াটা খুব জরুরি সেটা আমরা পরে বুঝতে পারবো। এবং তিনি ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন যেটা বললাম যে ইলেকট্রন কোথায় কটা থাকবে সেটা সম্পর্কেও কোনো আইডিয়া দেননি, যেটা পরে বোর দিয়েছিলেন আর কি। রাদারফোর্ডস মডেল বেসিক্যালি ফেল করলো এবং রাদারফোর্ডস মডেল ফেল করার মেন কারণগুলো আমরা এক্সপ্লেন করলাম। পরে এটাকে রেকটিফাই করেছিলেন বোর, তার বোরের অ্যাটমিক মডেল দিয়ে, যেটা আমরা অনেকে শুনে এসেছি। এবং সেই বোরের অ্যাটমিক মডেলে তিনি বেশ কিছু কথা বলেছিলেন যেগুলো আমরা পরে পড়বো, যেটা বেসিক্যালি অ্যাটমিক স্পেকট্রার উপরেই পুরোটা দাঁড়িয়ে। অ্যান্ড দেন আমরা পরের ক্লাসে বেসিক্যালি যেগুলো পড়বো যে অ্যাটমিক স্পেকট্রা কি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি, অ্যাটমিক স্পেকট্রা কেন এত ইম্পর্টেন্ট, সেগুলো পড়ার পর আমরা বোরের মডেলে যাব। সো থ্যাংক ইউ, আমরা আপাতত এইখানেই আজকে ক্লাসটা শেষ করছি, and we'll meet in the next class very soon. Thank you.